2003-04 আগ পর্যন্ত আমাদের চুয়াডাঙ্গাতে বাংলাদেশের পতাকা উঠতো না। এটা হচ্ছে আপনার লাল পতাকা উঠতো আর কি। বাংলাদেশের জাজরা এই যে শামসুদ্দিন মানিক বা অন্যান্য জাজ, এরা তো আসলে ম্যাসিভ লেভেলে দুর্নীতি করছে টাকার বস্তা নিয়ে, মানে সে কত বড় টাকার বস্তা নিয়ে সে ধরা পড়ছে। তো বাংলাদেশে আপনার যে নাস্তিক হয় সে হলো মুসলিম নাস্তিক হয় আর কি, ইসলামোফোবিক হইতে পারে সর্বোচ্চ। চোর ধরা পড়বে, সে চোরের হাত যদি আমরা কেটে দিই তাহলে এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে। মানুষজনের পরে চুরি করার আগে কয়েকবার ভাববে। এই যে কথাটা, চিন্তাটা, এবং দেখা যেত যে অনেক সময় দেখা গেল যে এক কমরেডকে খুন করে ফেলছে। এই ঘটনাগুলো কি আসলে সত্যি? এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটছে। ভাই আপনি আমাকে এই পুলিশের গ্যাঞ্জামে দিয়েন না। আপনার আদালত দেখলে ভাই আমার ভয় লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক আলাপ জরুরির আজকের পর্বে আমাদের অতিথি মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, যুগ্ম সদস্য সচিব, এনসিপি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। জি। 4টা কম্পোনেন্ট আছে। তো আমি হাসাহাসি ব্যাপার করা ঠিক না, আমার নিজের নামেও শরীফ, আবু, হায়াত, অপু 3টা কম্পোনেন্ট আছে। তা আপনি কোনটা প্রেফার করেন, কি বলে ডাকাটা? এহসান। এহসান, এহসান, ওকে, সুন্দর। আচ্ছা এহসান, আপনি আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে। আলমডাঙ্গা, আচ্ছা। তো চুয়াডাঙ্গা বলতে একটা একটা মাথায় আসে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এই শব্দটা আমার মাথায় আসে। মানে আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, তখন হচ্ছে নানান রকম পেপার পড়তাম, তো আমরা দেখতাম যে কিছু কিছু জেলাতে এই যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা এই ধরনের চরমপন্থী সংগঠনগুলোর এদের কাউকে কি আপনি চিনেন? প্রথমত সেটা হচ্ছে যে 2003-04 আগ পর্যন্ত আমাদের চুয়াডাঙ্গাতে বাংলাদেশের পতাকা উঠতো না। এটা হচ্ছে আপনার লাল পতাকা উঠতো আর কি। আচ্ছা, মানে অধিকাংশ জায়গাতে মোটামুটি সবাই লাল পতাকার এটা উঠতো। এরপরে 4-5-এর পরে মানে একটা ক্রস ফায়ার প্লাস অন্যান্য কারণে এটা হচ্ছে মোটামুটি এখন পর্যায়ে বিলুপ্ত প্রায়। আর যেহেতু আমার বাড়ি চুয়াডাঙ্গাতে এবং আলমডাঙ্গাতে মোটামুটি বলা যায় যে একটা মানে প্রধান হাবগুলোর একটা। আচ্ছা, তো ওখানে অনেকের সাথে পরিচিত আমার মানে ফ্যামিলিতে অনেকের এইগুলোর সাথে জড়িত ছিল, অনেকের সাথে পরিচিত। ওকে। মানে আমি কেন প্রশ্নটা করলাম, যে ধরেন বামপন্থার দিকে ঝোঁক সবারই কিন্তু কম বেশি থাকে। জি জি। আমি নিজেও ইউনিভার্সিটিতে যখন পড়তাম, টিএসসিতে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বিক্রি হচ্ছে, এরকম করতো, আমরা কিনে পড়ছি। তো একটা হচ্ছে যে তাদের সম্পর্কে তাদের লিটারেচার থেকে পড়া, এটা একটা জিনিস। একটা হচ্ছে যে সামনাসামনি তাদের সাথে চেনা পরিচয়, সেই হিসেবে তাদেরকে ব্যাপারে বলা। তো আমাকে একটু বলেন তো, ধরেন এই যে আপনি যেহেতু আপনি তাদেরকে চেনেন, যেটা বললেন, মানে এদের মতাদর্শটা কি, চিন্তাটা কি? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে এরা আপনার হচ্ছে মানে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি হচ্ছে একটা মাওবাদী অ্যাপ্রোচ নিয়ে চলে আর কি। মাওবাদীর যে ব্যাপারটা সেটা হচ্ছে এর প্রধানটা হচ্ছে কমরেড আব্দুল হক আর কি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে এই লাইনটার মেন হচ্ছে কমরেড আব্দুল হক। তো কমরেড আব্দুল হক 1967-68 সালের দিকে প্রথম উনি একটা থিসিস লিখলেন। সেটা হচ্ছে যে এর আগের পর্যন্ত বাংলাদেশের ম্যাক্সিমাম বামপন্থীদের একটা চিন্তাভাবনা ছিল যে বাংলাদেশ এখন পর্যন্ত আপনার সামন্তবাদী রাষ্ট্র, সামন্তবাদ থেকে যখন পুঁজিবাদের উত্তরণ হবে, পুঁজিবাদের পরে এখানে সমাজতন্ত্র আসবে। আর আব্দুল হকের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে একটা আধা সামন্তবাদী আধা পুঁজিবাদী রাষ্ট্র, এবং আধা সামন্তবাদী এবং আধা পুঁজিবাদী রাষ্ট্রে কৃষক এবং শ্রমিকের যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এখানে একটা চেঞ্জ করা সম্ভব। এটা ছিল কমরেড আব্দুল হকের থিসিস। এর পরিপ্রেক্ষিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল মার্ক্সবাদী, মানে যদি বলে থাকে এমএল, এটার আর কি উৎপত্তি। আর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি কেন? পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কারণটা হচ্ছে যে কোনো কমিউনিস্ট পার্টি কোনো জাতীয়তাবাদকে কখনো আপনার প্রাধান্য দেয় না। আর এই কমিউনিস্ট পার্টি কিন্তু হচ্ছে 1986 পর্যন্ত তারা নাম চেঞ্জ করে নাই। 1986 পর্যন্ত তারা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি হিসাবে নিজেদেরকে পরিচয় দিত, কারণ মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে নাই। একটা বিষয়। আর পূর্ব বাংলা
যেহেতু এখানকার মানে ভৌগোলিক পরিচয় হচ্ছে পূর্ব বাংলা, এই জন্য হলো পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। যেহেতু রাষ্ট্র জিনিসটা হচ্ছে একটা জাতীয়তাবাদী ধারণা, যে জাতীয়তাবাদী ধারণা টোটালি হচ্ছে কমিউনিজমের সম্পূর্ণ বিপরীত, এই জায়গা থেকে আর কি। আর আমাদের ওখানে যেটা ঘটতো সেটা হচ্ছে যে দুই ধরনের লোক। একদল যারা হচ্ছে একদম পুরোপুরি আদর্শিক কমিটমেন্টের জায়গা থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার। একটা জিনিস দেখেন, আপনি বাংলাদেশের একটা পিছিয়ে পড়া জেলায় আছেন, সে জেলাতে আপনার জোরদার আছে, কিছু মানুষজন আছে যারা হচ্ছে আপনার মানে কিছু মানুষের কাছে অনেক জমি আছে, কিছু মানুষ ওখানে শুধু কাজ করে, এরকম একটা পরিস্থিতি, মানে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে একজন মানুষ এসে আপনাকে বলতেছে যে আমাদেরকে যেটা করতে হবে, এই সমাজ ভাঙতে হবে, ভেঙে আমাদের এখানে হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আপনি হচ্ছেন কয়েকদিন তাদের সাথে মিশলেন, এরপরে তাদের মানে মোটামুটি একটা আষ্টপৃষ্টে জড়াই গেলেন আর কি। তো দুইটা জিনিস এখানে ঘটছে। একটা হচ্ছে 96 সালের পরে আমাদের ওখানে অনেক যারা মানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যারা ছিলেন তারা অস্ত্র সমর্পণ করছে। আর 2003-04 দিকে হচ্ছে ওখানে প্রচুর আপনার আপনার বন্দুকযুদ্ধ হতো, প্রচুর গোলাগুলি হতো। তখন হচ্ছে একটা মানে বলা যায় যে নির্মূলের দিকে গেছে আর কি, এবং এখন ওখানে খুব বেশি এটার কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যে আমরা যে শাহরিয়ার কবিরেরও অনেক রচনাবলিতে আমি এই জিনিসগুলো পড়ছি, যে কমরেড একদিন কাঁধের সাথে কাঁধ মিলা যুদ্ধ করতেছে, সেই দেখা যাচ্ছে যে কেউ যদি মনে করে যে যে না আমার এই খুনাখুনি ভালো লাগতেছে না, তখনই সে শ্রেণী শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। তো এই যে এই যে কথাটা, চিন্তাটা, এবং দেখা যেত যে অনেক সময় দেখা গেল যে এক কমরেডকে খুন করে ফেলছে, এই ঘটনাগুলো কি আসলে সত্যি? এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটছে আপনার হচ্ছে আমাদের ওখানে যেটা ছিল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ML লাল পতাকা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ML জনযুদ্ধ, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ML গণবাহিনী, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, এরকম 4-5টা গ্রুপ ছিল। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের মারামারি হতো, এটা সবচেয়ে বেশি হতো। আচ্ছা, কারণটা হচ্ছে আপনি যখন একটা মনে করতেছেন এটা আমার একটা আদর্শ, এই আদর্শকে আপনি ইস্টাবলিশ করবেন, যখন আপনার কাছে মনে হবে না ও আমার এর সাথে মানে অ্যালাইন করতেছে না, তখন তো আপনি মানে আলটিমেটলি আপনাকে নির্মূলের দিকে সে যাবে। এটা অনেক বেশি ঘটছে। এবং মানে চুয়াডাঙ্গাতে ম্যাক্সিমাম যে মানুষগুলো মানে মারা গেছে, এটা হচ্ছে এই 2-3 গ্রুপের সংঘর্ষের কারণে মারা গেছে। মানে ক্রস ফায়ারের মধ্যে পড়ে সাধারণ মানুষও তো মারা গেছে। হ্যাঁ, 7 মাস মারা গেছে। মানে এখানে যেটা মানে সবচেয়ে বেশি ঘটছে সেটা হচ্ছে পুলিশের কারণে যে যতগুলো মানুষ মারা গেছে তার থেকে বেশি মারা গেছে হচ্ছে এই ইন্টারনাল কনফ্লিক্টগুলোর কারণে। ধরেন মানে খুব সিম্পল হিসাব, সেটা হচ্ছে যে আপনার পূর্ব কমিউনিস্ট পার্টি ML জনযুদ্ধের একটা আপনার সম্মেলন টাইপের হচ্ছে, পার্টি লাইন নিয়ে দুই গ্রুপের ভিতরে মনে হলো যে না এটা ঠিক হচ্ছে না, আর মানে তখন সরাসরি ফাইটের দিকে দেখছি, অনেক ঘটছে এগুলো। তবে এগুলো মানে মোটামুটি যদি বলি যে চুয়াডাঙ্গাতে গত 20 বছর এই রেগুলার এখন নাই বলা যায়। আচ্ছা, আপনি যে জিনিসটা বললেন যে ধরেন আসলে আদর্শের জন্য একটা ফাইট করা, মানে ধরেন এই যে আমি তো বললাম যে আমাদের ইউনিভার্সিটির সময় আমাদেরও এরকম একটা সামথিং লার্জার দ্যান লাইফ, যেটার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত, ওই বয়সটা ওরকম। হ্যাঁ, আদর্শটাকে অনেক বড় ভাবে আমরা দেখি। এবং এই যে চিন্তাটা, এটা তো তারুণ্যের একটা বৈশিষ্ট্য নিঃসন্দেহে। তো হয়তো পূর্ব বাংলাতে কমিউনিস্ট পার্টি নাই, কিন্তু এই স্বপ্নটা, মানে যে জুলুম আমরা হতে দেখতেছি, সেদিনকে আমার সাথে এরকম একজনের কথা হচ্ছিল। তো সে আমাকে বলল যে সে 20 বছর ধরে তার পরিবার জুলুমের শিকার, তারা তাদের ফ্যামিলি প্রপার্টি পাচ্ছে না, পুলিশকে ঘুষ দিয়ে তারা অন্য তার প্রপার্টি নিয়ে ফেলতেছে। মানে এই যে সে বঞ্চিত, সে জুলুমের শিকার, সিস্টেমেটিক করাপশনের কারণে তার কিন্তু একটা ক্ষোভ আছে, এবং তার ক্ষোভটা আলটিমেটলি আমি গিয়ে দেখলাম যে সে যেদিকে মানে সে যেই পথটা বেছে নিয়েছে, সেই পথটা হচ্ছে ইসলামিক একটা, সে চায় যে ইসলামিক শাসন সে চায়। এবং তাদের কথাটা খুব স্পষ্ট, তাদের কথা হচ্ছে যে ইসলামিক শাসন চায় না সে রাষ্ট্রদ্রোহী, সে খোদাদ্রোহী, রাষ্ট্র না, খোদাদ্রোহী, এবং সে মুরতাদ, এবং তার রক্ত হালাল।
তো আপনার কাছে কি মনে হয় না যে এই চিন্তাটা আর আপনাদের ধরেন আমাদের যে আগে আমরা যেই লাল সন্ত্রাস দেখছি সেই লাল সন্ত্রাস আর এইটা একটা কাছাকাছি জিনিস একটা? একদম এটা হচ্ছে একদম টোটালি, যদি বলি যে টোটালি একদম পুরোপুরি অ্যালাইন করে, একদম টোটালি অ্যালাইন করে। আপনার হচ্ছে এই যে যাকে তাকে শ্রেণী শত্রু হিসেবে ঘোষণা দেওয়া আর সবাইকে গণতাকফির করা, এটা টোটালি একই রকম। আপনি যদি দেখেন আর কি, ধরেন মানে একজন মুসলমান এবং একজন খারেজি, এটা পার্থক্য যে আসলে কোনটা। একজন মুসলমানও হচ্ছে মানে জিহাদ যে জিনিসটা থেকে শুরু করে যা কিছু আছে এগুলো তো আমাদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে মানার ব্যাপার আর কি। কিন্তু সব থেকে বড় পার্থক্য যেটা হচ্ছে তাকফির, যে যে কাউকে আপনার হচ্ছে মুরতাদ হিসেবে ঘোষণা দিয়ে দেওয়া। এটা মানে ধরেন আমাদের ইসলামপন্থীদের ভিতরে যে জিনিসটা ঘটছে, এটা একই জিনিসটা ঠিক লাল সন্ত্রাসের ক্ষেত্রে ঘটছে। ধরেন অধিকাংশ ক্ষেত্রে যে কেউ আপনার মাওবাদ নিয়ে পড়ালেখা করে যে মানে আপনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতে, ব্যাপারটা এরকম না। এটা করতে হচ্ছে যে ওর সাথে আমার শত্রুতা, ওর এখন মানে ও আমারে বঞ্চিত করছে, অমুক আমার থেকে আমার সুদ দিছিল, সুদের টাকা ধার দিয়েছিল, দেওয়ার পর আমার পর নির্যাতন করছে, আমাদের শিক্ষা দিতে হবে। এই জায়গাটা থেকে হচ্ছে মেনলি শুরু হয়। সেম জিনিসটা এখানেও, যখন আর বিশেষ করে গত 16 বছর যখন ফ্যাসিস্ট দুঃশাসন ছিল, তখন একটা ছেলে যে মাদ্রাসায় পড়তো তাকে পদে পদে তাকে হচ্ছে ইসলামোফোবিয়ার শিকার হতে হয়েছে। এরপর যখন চিন্তা করে যে আসে এখান থেকে মুক্তির উপায় কী, সেই মুক্তির হিসাবে নিয়ে নেয় যে আচ্ছা ঠিক আছে সশস্ত্র সংগ্রামের দিকে যাইতে হবে। এবং এটা অনেক রোমান্টিক একটা জিনিস, যে মানে দুনিয়া বদল করে দিচ্ছি সবার সাথে, এটা করে আমরা পুরো দুনিয়ারে চেঞ্জ করে দিচ্ছি। এটা অত্যন্ত রোমান্টিক একটা জিনিস। মানে হঠাৎ করে আপনার হচ্ছে জীবন দেওয়া, এটা খুবই খুবই একটা রোমান্টিক একটা জিনিস। কিন্তু নিজেকে মানে আপনার যে দীর্ঘমেয়াদী সংগ্রাম, এটা অত্যন্ত কঠিন একটা জিনিস। সেটা তো অবশ্যই, মানে ধরুন আপনি যেমন আপনাদের রিসেন্টলি এনসিপি থেকে একজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যে ফাতাহ কমব্যাট, যাকে আমরা ভিডিওতে একটা এক্সপ্লোসিভ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ সে ফুটাচ্ছে এবং সেটা টেস্টিং এরকমও সে দিছে, এটা ভিডিও সে করছে, বলা হয়েছে ভিডিওটা কাউকে পাঠানো হবে, ইউনিয়ন সরকারকে সে থ্রেটও দিছে রামদা উচায়। তো তার সাথে সংশ্লিষ্ট আছে কি নাই আমি জানি না, কিন্তু আপনারা এনসিপি থেকে বহিষ্কার করছেন এরকম একটা জিনিস জানি। জি, তো এনসিপির পার্সপেক্টিভ থেকে যে আপনারা এদের ব্যাপারগুলোকে যে ধরেন, বা এনসিপির পার্সপেক্টিভ না, আপনি আপনার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে আপনি একটু বলেন যে ধরেন এই যে ইসলাম পন্থার যেই রাজনীতি, ইসলাম পন্থারা ধরেন কেউ রাজনীতি করতেছে, আবার কেউ হয়তো এরকম একটা চরমপন্থা বেছে নিচ্ছে। আচ্ছা তো মানে এগুলোকে আপনারা রিড করেন কেমন, আপনি রিড করেন কীভাবে? আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে যে আপনার ইসলামপন্থার ইসলামের সাথে ক্ষমতার কীভাবে ডিল হবে, এটা মেনলি হচ্ছে 4 ধরনের তরিকা আছে। একদম সহজভাবে যদি বলি, মাতখালি যারা, এরা হচ্ছে রাষ্ট্রের আনুগত্য যে ব্যাপারটাতে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে, যে রাষ্ট্র যেটা করতেছে ওইটা আমরা মাইনা নিলাম। আরেকটা আছে সেটা হচ্ছে মানহাজি যারা, যারা হচ্ছে শাসককে টোটালি এক্সপ্লোসিভের মাধ্যমে মানে বাই ফোর্স উৎখাত করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে গত 1400 বছরের ওলামায়ে কেরামের যে ধারাটা, এটা হচ্ছে আপনার যদি বলি যে হচ্ছে মুজাদ্দেদিয়া ধারা, যে শাসককে চেঞ্জ করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে ইখওয়ানি ধারা, যেটা আমাদের বাংলাদেশে জামাত, তারপরে হচ্ছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন সহ নিজাম ইসলাম পার্টি, এনারা যারা আছেন। এখন মানহাজির যে ধারাটা, এটা হচ্ছে টোটালি 1 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রবিরোধী, আর 3 হচ্ছে জনগণ বিরোধী একটা ধারা। এখন এখানে আপনি 2টা ধরনের কাজ করতে পারেন। ধরেন একটা মানুষ, ধরেন তাবলিগের অনেকে আছে যারা গণতন্ত্রকে পছন্দ করে না, ভোট দিতে যায় না, কোনো সমস্যা না। এই যে আমাদের ইসলামী সমাজ নামে একটা সংগঠন আছে, এরা হচ্ছে মিছিল করে যে ভোটের বিরুদ্ধে আর কি, কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন একদল মানুষকে তাকফির করবেন, তখন আপনি আর মুসলমান থাকেন না। আপনি যখন তাকফির করেন তখন আপনি খারেজি হয়ে যান। এখন খারিজিদের নিয়ে আসলে ডিল করতে হবে কীভাবে? খারিজিদের নিয়ে ডিল করার ব্যাপারে হচ্ছে 2টা অপশন। সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেভাবে করা হয়েছিল, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উনি ছিলেন হচ্ছে সবথেকে মানে আপনার বড় আলেমদের একজন।
হযরত উমরের সময় 6 থেকে 7 জনকে ফতোয়া দেওয়ার মতো অথরিটি দেওয়া হয়েছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। তাকে পাঠানো হয়েছিল খালিদের সাথে ডিল করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে 1 নম্বর। এবং আমার মনে হয় এটা যদি করা যায় তাই মোটামুটি 80% সমস্যার সমাধান হবে। সেকেন্ড হচ্ছে যারা এর পরেও খালেজিয়াতের সাথে থাকবে তাদেরকে সিম্পলি নির্মূল করতে হবে, এটা হুয়েভার। কারণ আপনি আপনি খালেজিদের ব্যাপারে সলফে সালেহীন থেকে শুরু করে প্রত্যেকের একটাই অ্যাপ্রোচ ছিল, এদেরকে তখন মানে প্রথমে দাওয়াত দিতে হবে, এরপর নির্মূল করতে হবে, দাওয়াত দিতে হবে, নির্মূল করতে হবে। আর একটা বিষয় হচ্ছে মানে আপনি আপনার আদর্শ প্রচার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন ফ্যাসাদ তৈরি করবেন ওইটাকে চূড়ান্তভাবে নির্মূল করতে হবে। এখানে কোনো প্রকার মানে আপনার গত 1400 বছরের ইসলামের ইতিহাস, যেটা ইসলামের ইতিহাসে কখনোই এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে বিন্দু মাত্র কোনোদিন প্রশ্রয় দেয় নাই, কোনো শাসক দেয় নাই। আপনি যদি বেঙ্গল সালতানাত দেখেন, ইশাখার সময় দেখেন, আপনি যদি মুঘল সালতানাত দেখেন, আপনি যদি অটোমান সালতানাত দেখেন, আপনি যদি উমাইয়া খিলাফত দেখেন, আপনি যদি আব্বাসি খিলাফত দেখেন, প্রত্যেকটা সময় যদি কেউ এই ব্যাপারটাতে কেউ খালেজিয়াতের সাথে জড়াইছে, খুবই অল্প কিছু মানুষ জড়াতে পারতো, যারা জড়াইছে তাদের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে। কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো দাগ টানা মুশকিল না, দাগ টানা মুশকিল মানে ধরেন আপনি কেউ বলতেছে যে সরকারের সমালোচনা করতেছে, তো যেমন আপনি যেটা বললেন যে যারা তাজদিদ করেন, যারা সরকারের সাথে থাকেন কিন্তু তারপরে সরকারকে বুঝায় শোনায় সরকারের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন এবং খারাপ কাজগুলো থেকে তাদেরকে দূরে থাকার জন্য তাদেরকে নাসিহা করেন। আবার হচ্ছে যে ধরেন আবার এখানেও তো এরকম ধারা আছে, যেমন ধরেন আমরা দেখি যে ইমাম আবু হানিফা, উনি তো আসলে সরকারের সাথে থাকাতে উনি এগ্রি করেন নাই, ওনাকে জেলে যেতে হয়েছে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল, উনাকে চরম অত্যাচারের সম্মুখীন হইতে হয়েছে, কারণ উনি হচ্ছেন ওনাদের যেই থিওলজিক্যাল পজিশন ছিল সেই থিওলজিক্যাল পজিশন উনি সাবস্ক্রাইব করেন নাই। তো এই জিনিস ইমাম মালিকের ক্ষেত্রে আমরা দেখি, ওনাদেরকেও মানে এরা তো আমাদের বড় বড় ইমাম, আমাদের 4 মাযহাবের 4 জন ইমাম, ওনাদের সবাইকেই শাসকের হাতে নিগৃহীত হইতে হয়েছে। ইমাম বুখারী তাকে ওইভাবে হইতে হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে যে এই যে আপনি যেটা কথা বলতেছেন যে ধরেন শাসক তো কাউকে লেভেল করতেই পারে যে তুমি তো আমার বিরুদ্ধে বিদ্রোহ করতেছো, হয়তো দেখা যাবে যে ইমাম হানিফার বিরুদ্ধেও এরকম বলা হয় যে তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করছিল, উনি তাদেরকে কিছু ফান্ডিং করছেন, এই ঘটনা। তো এই ব্যাপারটাকে যে আপনি আসলে কিভাবে মানে ব্যালেন্স করবেন কিভাবে? আচ্ছা, একটা বিষয়, আপনার ধরেন আপনি শাসককে আমাকে ফাসিক বলতেছেন, এটা একটা বিষয়। আপনি আমাকে মুরতাদ বলতেছেন। আপনি ইমাম আবু হানিফা থেকে শুরু করে যে সমস্ত আমাদের ইমামগণ ছিলেন, কাবিরগণ ছিলেন, তারা ফাসিক বলতো যে হ্যাঁ ঠিক আছে, উমাইয়া খলিফা যিনি আছেন, আব্বাসী খলিফা যিনি আছেন, এরা হলো ফাসিক। আর এরা হলো মুরতাদ। শুধু ওরা না, ওরা পুরো গোষ্ঠীটা হলো মুরতাদ। এই যে তাকফির করা আর ফাসিক বলা, এই দুটার ভিতরে হলো পার্থক্য। আপনি যেই মুহূর্তে আমাকে মুরতাদ বলবেন সেই মুহূর্তে আপনি খারিজি। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা জিনিস বলি যে ধরেন এনসিপির পার্সপেক্টিভ থেকে আপনারা পলিটিক্সটাকে ধরেন, আপনাদেরও তো একটা অবজেক্টিভ আছে, যে সরকারের ব্যাপারে অবজেক্টিভ আছে, আপনারা পলিটিক্সটাকে এবং এই ইসলাম পন্থাকে, যেমন আমরা দেখি যেমন যে ছেলেটাকে আপনারা বহিষ্কার করছেন, মানে সে কিন্তু এনসিপিকে বেছে নিছিল, সে কিন্তু জামাত ইসলামীতে বেছে যায় নাই, সে তো বিএনপি তো সে যায় নাই। তাহলে এই যে ধরেন আপনাদের কাছে যারা মানুষজন যে পছন্দ করে, ইসলামের ব্যাপারে পছন্দ করে, আমরা আখতারকে দেখতেছি যে যাদের লম্বা দাঁড়িয়ে আছে, যারা প্রকাশ্যে নামাজ পড়তে সালাত পড়তেছে, এরকম এনসিপি তো অনেকেই আছে। তো এখন আপনারা তাদেরকে যে স্পেস দিচ্ছেন, এবং জামাত ইসলামী তো একটা পলিটিক্স করছে, আপনারা একটা পলিটিক্স করছেন, আপনাকে যদি বলেন মোটা দাগে পার্থক্য, সেই মোটা দাগে পার্থক্যটা আপনার। আচ্ছা, প্রথমত যেটা আসি সেটা হচ্ছে এনসিপি একটা কথা বলে, সেটা হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। এটা হচ্ছে এনসিপির মেন আপনার যদি বলি রাজনৈতিক জায়গা, এটা হচ্ছে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আসলে কী জিনিস? ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, এই জিনিসটা প্রথম এস্টাবলিশ হলো। তার আগে পর্যন্ত রাজা এবং প্রজার সম্পর্ক ছিল। এরপরে যখন ষোড়শী বললো যে হচ্ছে আমি রাষ্ট্র, জনগণ বলতো আমরাই রাষ্ট্র,
আমরা তোমার ট্যাক্স দিই, এই জন্য তুমি হলো বাস্তিল দুর্গে বসে আরাম ফুর্তি করতে পারো। এনসিপির মেইন যে রাজনীতি, এনসিপি একদম কিন্তু প্রথম দিন থেকে বলছে সেটা হচ্ছে নাগরিক এবং রাষ্ট্রের, এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি, এটা নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্কের যে জায়গাটা, আমি রাষ্ট্রের ট্যাক্স দিই, রাষ্ট্র আমারে সেবা দিবে, রাষ্ট্র আমার প্রভু না। আমি যেরকমভাবে টাকা দিয়ে হচ্ছে একটা হোটেল থেকে সেবা নিতে পারি, আমি ঠিক একই রকম সেবা আমি যেরকম ধরেন হচ্ছে টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি যেই মানে অপরচুনিটিটা পাইতে পারি, আমি তো ট্যাক্স দিই, কিন্তু আমি তো রাষ্ট্রের নাগরিক। এই যে নাগরিক অধিকারের যে জায়গাটা, এইটা হচ্ছে এনসিপির মেইন আপনার ফোকাসের জায়গা। ধরেন আমরা কেন সংস্কারের কথাগুলো বলি, আমরা দেখি যে যদি পুলিশ সংস্কার না হয়, তাহলে একজন মানুষের যে নর্মাল যে হিউম্যান ডিগনিফাইড একটা লাইফ, এটা সে লিড করতে পারবে না। আমরা যেটা দেখি যে যদি আমার বিচার বিভাগ সংস্কার না হয়, তাইলে পরে একজন মানুষের কোথাও যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমরা যেটা চিন্তা করি যে আমাদের দেশের, ধরেন আমাদের দেশে আসলে কি হয়, একজন মানুষ সে হচ্ছে রাজার মতো ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই জাস্টিস নিয়োগ দেয়, সেই পুলিশ কমিশনার নিয়োগ দেয়, সেই মানবাধিকার কমিশন নিয়োগ দেয়, সেই সেই দলের প্রধান থাকে, সে যতদিন খুশি ততদিন থাকতে পারে, সেই আপনার পিআইবির প্রেসিডেন্টকে নিয়োগ দেয়, এই দিয়ে একটা হচ্ছে তাকে কেন্দ্র করে বাকি সবাই হয়ে যায় তার প্রজা। এই রাজা প্রজা সম্পর্কের জায়গা থেকে রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক তৈরি, এই জায়গাটা হচ্ছে এনসিপির মেন ফোকাসের জায়গা। এটা হচ্ছে আপনি যদি এনসিপির রাজনীতির কথা বলেন। আচ্ছা, দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতিকে নিয়ে উলামাদের যেই সম্পর্কটা ছিল, আমাদের সাথে ঠিক একই রকম সম্পর্ক ছিল। ধরেন আমি যদি বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিংবা ধরেন হচ্ছে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি আমি বলি যে তিনটা তার অনেক বড় বড় কাজ আছে, যদি একদম লয়ের জায়গা থেকে ধরি, একটা হচ্ছে শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট, যে বাংলাদেশের যে হচ্ছে একজন মুসলমানের বিয়ে তালাক থেকে শুরু করে এই যে জিনিসগুলো যে হচ্ছে ইসলামী আইন মতে হয়, শরিয়া আইন মতে হয়, এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর অবদান। এরপর ধরেন হলো ওয়াকফ অ্যাক্ট, তারপরে হচ্ছে আপনার ওই যে আমাদের ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট, যেটা উনি আল্লামা শিবলি নোমানি উনার পরামর্শে উনি ওয়াকফ অ্যাক্টের জন্য কাজ করেছিলেন, ড্রাফট করেছিলেন। শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট শিবলি নোমানির পরামর্শ অনুযায়ী করেছিলেন। আপনার হচ্ছে ডিসলিউশন অফ ম্যারেজ, যেটা মানে ডিসলিউশন ম্যারেজের অ্যাক্টে যে কাহিনী, মানে যেটা আপনার পেছনের কথা, সেটা হচ্ছে যে ওই সময় তো এত যোগাযোগ ব্যবস্থা ঠিক হয় নাই, তো মুসলিম মেয়েদের ক্ষেত্রে ম্যারেজ ডিসলভের ক্ষেত্রে হানাফি মতামত আর কি নেওয়া হতো, যে দীর্ঘদিন থাকা লাগতো স্বামী আপনার নিরুদ্দেশ হওয়ার পরেও। ওই সময় হচ্ছে মুসলিম মেয়েরা এই জন্য আপনার হচ্ছে ওই ব্রিটিশ অ্যাসপেক্ট নিয়ে যাইতো, যে ঠিক আছে দরকার নাই আমি তালাকের জন্য, তো ডিসলিউশন ম্যারেজ অ্যাক্ট এনে তখন হচ্ছে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী উনার পরামর্শ অনুযায়ী এটা আসে, বিশেষ করে জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন পরামর্শ অনুযায়ী। আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে উলামাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, হ্যাঁ আমরা তাদের পরামর্শ নিব, আমরা তাদের কথা চলবো, কারণ বাংলাদেশের মানুষের জীবনের সাথে ধর্ম জিনিসটা টোটালি আপনার হচ্ছে কানেক্টেড বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে। বাংলাদেশের যে রিকশাওয়ালা থেকে শুরু করে বিসিসিআই প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকের, মানে বাংলাদেশে কোনো নাস্তিক কেন নাস্তিক হইতে পারে না। আপনি যদি কোনো নাস্তিককে জিজ্ঞাসা করেন যে হচ্ছে তুমি রিচার্ড ডকিন্সপন্থী নাস্তিক, নাকি ইভলিউশনারি নাস্তিক, নাকি তুমি হিউম্যানিস্ট, নাকি তুমি অ্যাগনোস্টিক, ও কিছু বলতে পারবে না। ও হলো ইসলামোফোবিক হয়, কারণ ওর জীবনের সাথে ইসলাম এতভাবে মিশে গেছে, ও ইসলামরে হয় ভালোবাসে না ঘৃণা করে, এর বাইরে যার কিছু আছে ওটাও চিন্তা করতে পারে না। তো বাংলাদেশে আপনার যে নাস্তিক হয় সে হলো মুসলিম নাস্তিক হয় আর কি, ইসলামোফোবিক হইতে পারে সর্বোচ্চ। তো এখানে যদি আপনি চিন্তা করেন যে আপনি উলামাদের সাথে সম্পর্ক রাখবেন না, ইসলামের সাথে সম্পর্ক রাখবেন না, ইভেন যারা হিন্দুদের সাথে সম্পর্ক রাখবেন না, যারা খ্রিস্টান তাদের যারা হচ্ছে যাজক যারা আছে এদেরকে বাদ দিবেন, আপনি কিছু করতে পারবেন না। এই মাটি আপনার অ্যাকসেপ্ট করবে না। তাইলে এই মাটির সাথে টোটালি, সেটা আপনার হিন্দু ধর্ম বলেন,
হিন্দুদের ক্ষেত্রে, ইসলাম হলো মুসলিমদের ক্ষেত্রে, ক্রিশ্চিয়ানিটি হচ্ছে ক্রিশ্চিয়ানদের ক্ষেত্রে একদম টোটালি ওতপ্রোতভাবে জড়িত। তাদের এই যে যেই ভাবধারা, তাদেরকে সম্মান না করে আপনি বাংলাদেশের মাটিতে, বিশেষ করে বাংলার মাটিতে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, এখানে আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে নাগরিক সুবিধা এবং নাগরিকের সাথে সরকারের যে কন্ট্রাক্ট, সেটার ভিত্তিতে আমরা যদি বলি যে এরকমও তো অনেক মানুষ আছে যারা ট্যাক্স নেটের বাইরে, হয়তো তারা ভ্যাট নেটের বাইরে না, কিন্তু ট্যাক্স নেটের তারা বাইরে। তো সে তো আসলে মানে প্রত্যক্ষ কর সে দিচ্ছে না সরকারকে। এবং বাংলাদেশের এরকম মানুষই যদি আমি বলি যে জনসংখ্যা দিক দিয়ে এই মানুষটাই বেশি। তো কিন্তু সেও তো আসলে নাগরিক। হ্যাঁ, এইটা মানে এটা মানে রাষ্ট্রের সাথে নাগরিকের যে চুক্তি, এটা তো আমাদের কনস্টিটিউশন। আমরা কনস্টিটিউশনের যে সিটিজেনের যে রাইটগুলো, এই সিটিজেনের রাইট নিয়ে আমরা মেনলি ফোকাসডের জায়গা, আমাদের জায়গা। আমরা কেন বারবার সংস্কারে ফিরে যাই? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে যেইভাবে একজন লোকের কাছে সমস্ত পাওয়ার দেওয়া, একজন লোককে সংসদ নেতা, সেই দলের প্রেসিডেন্ট, সেই প্রধানমন্ত্রী, এইভাবে থাকলে পারে যেটা হয় রাজা-প্রজার সম্পর্ক তৈরি হয়। দেন তারেক রহমানের গাড়ির সামনে দৌড়ানোর থেকে শুরু করে, যেটা আমি বলতে থাকি যে তারেক রহমানের বাড়ির সামনে কেন দৌড়াই, কারণ সব কিছু তারেক রহমানকে কেন্দ্র করেই বাংলাদেশে পরিচালিত হচ্ছে। এই জায়গাটা আসলে চেঞ্জ করার জন্য। ব্যাপারটা নট নেসেসারিলি যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে সার্ভিস না না দিচ্ছেন। না না ওইরকম। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে নাগরিকদের মানব ডিগনিফাইড লাইফ লিড করার জন্য আমরা চাই। ধরেন রবিউল ইসলাম নয়ন, উনিও গাড়ির সামনে দৌড়াবে না, উনি ডিগনিফাইড একটা লাইফ লিড করবে। হ্যাঁ, মানে কিন্তু এই যে আপনাদের যে চাওয়াটা, এই চাওয়াটা তো তাদেরকে চাইতে হবে। তাদের একটা রাজনৈতিক দল, ধরেন আমাদের চাওয়াগুলো আসলে আমরা কখন বলবো যে জনগণ আমাদের চাওয়াকে অ্যাকসেপ্ট করছে? যখন জনগণ আমাদেরকে বলবে না, ওদের ওদের যে চাওয়া, এই চাওয়ার সাথে আমি অ্যালাইন ফিল করি, যখন তারা আমাকে সংসদে পাঠাবে। যখন নজরুল ইসলাম নয়নের আত্মীয় স্বজন নজরুল ইসলাম নয়নই আমাদেরকে ভোট দিবে যে আমার ডিগনিফাইড লাইফের জন্য এনসিপি কাজ করতেছে, তখন মনে করবো আমরা আসলে সফল। এখন তো আমরা এখন পর্যন্ত তো মানে আমরা ওইভাবে ওয়েল রেকগনাইজ হইতে পারি নাই। মানে আমরা ধরেন এবারে ইলেকশনে এনসিপি আপনার মানে যদিও 30টা আসনে ভোট করছে, ধরেন 4% মতো ভোট পাইছে। এখন তো আমরা ওই পর্যায়ে যাইতে পারি নাই যে রবি ইসলাম নয়ন আমাদের এই কথাটা সাবস্ক্রাইব করবে। বুঝছি। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা, মানে আপনার কথার প্রেক্ষিতে আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ধরেন এই যে আপনি কিছু অ্যাক্টের কথা বললেন, যে যে অ্যাক্টগুলো হচ্ছে মুসলিমদের জন্য, যেটা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না উনি করছিলেন। তো কিন্তু অ্যাজ এ মুসলিম আমি যখন দেখি যে একটা ভ্যানওয়ালা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে, সে তার ভ্যানটাকে রেখে গেছে, সে সার্টেন লেভেলের সে প্রিকশন নিছে, সুপার প্রিকশন না, ওই সময় তার ভ্যানটা চুরি হয়ে গেছে, অথচ তার ওই 50-60 হাজার টাকার একটা ভ্যান, এটা তার জীবিকার উৎস। এই যে ভ্যানটা যে চুরি হয়ে গেছে, এখন সে আসলে ভিক্ষা করে খাওয়ার মতো তার অবস্থা। তো যে চোরটা চুরি করছে সেই চোরটাকে আসলে ধরা যাচ্ছে না। আর যদি ধরা যায়ও, তাহলে সে থানাকে কিছু টাকা দিয়ে, সে ভ্যানটা 60 হাজার টাকা ভ্যান সে 40,000 টাকা বিক্রি করছে, তার কাছে 40,000 টাকা আছে, সে থানাকে একটা কিছু টাকা দিয়ে সে এখান থেকে বের হয়ে গেল। তো এই যে আমাদের যে আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থার থেকে তো আমার কাছে ইসলামী যে আইন, যেটাকে আমরা হুদুদ যে বিধানগুলো আছে, সেই হুদুদ বিধানটা যে চোর ধরা পড়বে, সেই চোরের হাত যদি আমরা কেটে দিই, তাহলে এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে। আমি চোরকে কারাগারে রেখে অন্য বড় চোরের সাথে মিলায় তার আরও বড় চোরের ট্রেনিং দিচ্ছি না, আমি তার হাত কেটে ফেলতেছি। সরকারের উপরে তাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব না, এক্সাম্পলারি পানিশমেন্ট হলো, সবার সামনে চলে একটা হয়ে গেল, এক্সাম্পল সেট হয়ে গেল, মানুষজনের পরে চুরি করার আগে কয়েকবার ভাববে। এখন আমাদের মাথায় কিন্তু এটা একটা আদর্শ চিত্র। আমি এখন এই আদর্শ চিত্র আসলে চাই। আমি চাই যে ভাই আমরা ইসলামিক শরিয়া দিয়ে আমি শাসিত হইতে চাই। আমি আমার রাষ্ট্রকে আমি ট্যাক্স দিচ্ছি, আমার রাষ্ট্রের কাছে চাওয়া হচ্ছে যে ভাই আপনি আমাকে এই পুলিশের গ্যাঞ্জামে দিয়েন না, ভাই আপনার আদালত দেখলে ভাই আমার ভয় লাগে। তাহলে আপনি আমার জন্য আসলে এনসিপির কি আছে?
আচ্ছা, এই মুহূর্তে দুনিয়াতে 17টা দেশে শরিয়া আইন আছে। আপনার মোরাতানিয়াতে যারা হচ্ছে শরিয়া কোর্টের জাজ, তাদের এক একজনের মানে ইউরোপে একটা 2-4টা করে বাড়ি আছে। কিন্তু আবার আপনি ধরেন যদি হচ্ছে সৌদি আরবের যারা শরিয়া কোর্টের জাজ, তারা মোটামুটি একটা ডিগনিফাইড লাইফ লিড করে আর কি। শরিয়া কোর্টের জাজদেরকে এত বেশি আপনার ক্ষমতা দেওয়া, ধরেন বাংলাদেশের যেই মানে আপনার লিগাল সিস্টেম, এটা হচ্ছে অ্যাডভাইজরি লিগাল সিস্টেম আর কি। এখানে হচ্ছে জাজের খুব বেশি ক্ষমতা নাই, দুই পক্ষের কথা শুনবে, শোনার পরে জাজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিজে কোনো কিছু করবে, এটা সে করতে পারে না। দুই পক্ষের উকিলের বক্তব্য অনুসারে সে হচ্ছে রায় দেয়। এখানে জাজের দুর্নীতি করার সম্ভাবনা খুবই অল্প বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি আর কি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি এখানে শরিয়া কোর্ট চালু করেন, আমার যেটা ধারণা যে প্রত্যেকটা জাজের কমপক্ষে গুলশান বনানীতে 8-10 করে বাড়ি থাকবে। এটা মানে বাংলাদেশ এখন পর্যন্ত শরিয়া ল নেওয়ার জন্য সে প্রস্তুত না। এখানকার আপনাদের জাজমেন্ট, এটা আমার পার্সোনাল জাজমেন্ট আর কি। আচ্ছা, আমাদের এখানে একটা গুড গভর্নেন্স দরকার। গুড গভর্নেন্সের মাধ্যমে যেন ওই চোরটাকে যেন হচ্ছে পুলিশ ঠিকমতো অ্যারেস্ট করার পরে যেন তাকে হচ্ছে আদালতের সামনে পেশ করে। একটা হচ্ছে সুন্দর প্রসিকিউশন সিস্টেম, দলীয় প্রসিকিউশন সিস্টেম না। বাংলাদেশে বর্তমানে প্রসিকিউশন তৈরি হয় হচ্ছে ধরেন এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নিয়োগ হচ্ছে, আগে হচ্ছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে। এইরকম প্রসিকিউশন সিস্টেম না, একদম প্রপার একটা প্রসিকিউশন সিস্টেম থাকবে, যেই প্রসিকিউশন সিস্টেমের কাজ হবে হচ্ছে এই যে হচ্ছে ভ্যান চালকের ওইকে ন্যায় বিচার দেওয়া। মানে ব্যাড ল খুব বেশি নাই, সমস্যাটা হচ্ছে লয়ের ইমপ্লিমেন্টেশনে। মানে মৌরাতানিয়াতে যদি তো শরিয়া ল ফেল করতেছে কেন, সোমালিয়াতে শরিয়া ল ফেল করতেছে কেন, মোজাম্বিকের শরিয়া ল ফেল করতেছে কেন? কারণটা হচ্ছে ওখানকার যে অবস্থা, সে অবস্থা শরিয়া ইমপ্লিমেন্টেশনের জন্য উপযোগী না। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকম। আপনি ধরেন আমাদের সময়, ধরেন এই যে বেগল সালতানাতের সময়, আপনার হচ্ছে মোটামুটি ধরা যায় 1757 পর্যন্ত। 1757 পরে হচ্ছে আপনার এখানে শরিয়া লয়ের বাইরে আসা শুরু হলো 1857 সালের পরে। তার এক পর্যন্ত এখানে তো শরিয়া ল ছিল, বাংলাদেশে তো শরিয়া ল ছিল 1857 পর্যন্ত মোটামুটি। তো এই সময়টাতে আপনি যদি দেখেন যে রুল অফ ল এর জায়গাতে সালতানাতরা খুব বেশি যে কাজ করতে পারছে, ব্যাপারটা এরকম না। আমার কিন্তু গুড গভর্নেন্স ছিল না এই সময়, ওখানে কোনো গভর্নেন্সই ছিল না। এখানে যে আমরা যে মানে শাস্তা খার আমল শুনি না, শুধুমাত্র এই যে মুর্শিদাবাদ কেন্দ্রিক জায়গাগুলো বাদ দিলে পারে, মানে রাষ্ট্র তো তখন ওইভাবে ফাংশন করে না এখানে। রাষ্ট্র তো এই যে জেলায় জেলায় কোর্ট, এরকম সিস্টেম ওখানে এখন তখন ওইভাবে তৈরি হয় নাই। হ্যাঁ, মানে তখন অন্যরকম ছিল, তখন অন্যরকম হয়েছিল। ওখানে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা আপনার গ্রাম, তারা হচ্ছে স্বশাসিতভাবে থাকতো। তারা হচ্ছে তাদের ওখানে একজন কাজী থাকতো, সেই কাজীটা তারা নিজেরা বানাতো, সে এখানকার মানে গভর্নিং যেটা করতো, কিসের ভিত্তিতে করতো, সেটা হচ্ছে যে হানাফি লয়ের ভিত্তিতে সমাধানগুলো দিত। কিন্তু এই যে মানে এখন যে মডার্ন স্টেটের ভিতর দিয়ে শরিয়া ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে মানে পুরো লিগাল সিস্টেম তৈরি করা, এটা তখন ছিল না। এটা ছিল না। এখানকার যে মাটি এটা এখন পর্যন্ত এটার জন্য তৈরি হয় নাই। এখানে একটা হলো মানে যখন এখানে আপনার একটা গুড গভর্নেন্স আসবে, এরপরে একটা ইসলামিক গুড গভর্নেন্সের দিকে আমরা যাইতে পারি। কিন্তু এই মুহূর্তে, বিশেষ করে এই মুহূর্তে এটা টোটালি আমার কাছে মনে হয় একটা অ্যাবসার্ড আইডিয়া। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে একটু অ্যাড করি। আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশের বর্তমান যে লিগাল সিস্টেম, যেহেতু জাজরা অ্যাডভাইজারি রোল প্লে করে, সুতরাং তাদের জন্য দুর্নীতি করাটা ডিফিকাল্ট, তাদের সুযোগ কম। কিন্তু আমরা তো আসলে দেখি যে জাজরা আসলে, বাংলাদেশের জাজরা, এই যে শামসুদ্দিন মানিক বা অন্যান্য জাজ, এরা তো আসলে ম্যাসিভ লেভেলে দুর্নীতি করছে টাকার বস্তা নিয়ে। মানে সে কত বড় টাকার বস্তা নিয়ে সে ধরা পড়ছে। এবং হচ্ছে যে আপনি যদি আদালত পাড়ায়, আপনি যেহেতু লয়ার স্টুডেন্ট, একটা হচ্ছে যে কাগজে কলমে একটা ঘটনা যেটা করা সম্ভব না ভাই, আর একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটনা কতটা হয়। এবং
আরও হচ্ছে যে কোর্ট কন্টেম্পটের যে লগুলো আছে এটাও ডিফিকাল্ট, আমি কথাগুলো খুব স্পষ্ট করে বলতে পারবো না, আমাকে বুঝতে পারছি। একটা রুল জারি করে দিবে একটা। তো আমার পয়েন্ট হচ্ছে যে তাহলে এই কথাটার সাথে আমি আপনার সাথে দ্বিমত করি যে বাংলাদেশে লিগ্যাল সিস্টেম, আমি মনে করি বিশেষ করে যারা জাজ, এখানে এখানে একটু বলি, মানে ধরেন গ্রামীণফোন ভার্সেস রবির একটা গ্যাঞ্জাম, মানে মামলা হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয় না। আচ্ছা দুর্নীতিটা হয় কখন? দুর্নীতিটা হয় হচ্ছে সরকারি সম্পত্তির ক্ষেত্রে মেইনলি। আমার কথা কি বুঝতে পারছেন? মানে মেইন যে দুর্নীতিটা হয় কোর্টগুলোতে হাজার হাজার কোটি টাকার লেনদেন যেটা হয় সেটা হচ্ছে সরকারি সম্পত্তির ক্ষেত্রে। সরকারের কোনো সম্পত্তি নিয়ে রিট হয়েছে সেই ক্ষেত্রেগুলোতে সরকারি যে ডিএজি থাকে এএজি থাকে তাদেরকে একটা পোর্শন পৌঁছে দেওয়া হয়, আর জাজে একটা পোর্শন পৌঁছে দেওয়া হয়, এখানে দুর্নীতি হয়। কিন্তু মানে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো এগুলোতে খুব বেশি দুর্নীতি হয় না। কেন আপনার ফৌজদারি মামলাগুলোতে কি পরিমাণ দুর্নীতি আচ্ছা, হয় না? ফৌজদারি মামলাতে একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে প্রসিকিউশনের কথা যেটা বললাম, যে প্রসিকিউশনকে টাকা দেওয়া হয় যে তুমি হচ্ছে মানে কিছু বলবা না, এই জন্য প্রসিকিউশনের টাকা দেওয়া হয়। জাজদেরকে খুব বেশি টাকা দেওয়া হয় না। প্রসিকিউশন যখন সরকারের পক্ষ থেকে বলে যে না ও খুন হয়েছে তো আমার কোনো সমস্যা নাই, তখন হচ্ছে ধরেন জাজের আর কোনো কিছু করার থাকে না। এখানে মেইন যে ভূমিকা রাখে সেটা হচ্ছে প্রসিকিউশন, যে সরকারি যে উকিল সে। এখন সরকারি উকিলের একটা মজার জিনিস আছে, বাংলাদেশে যারা হচ্ছে এই যে এপিপি হয় এদের পার মান্থ বেতন হচ্ছে 15,000 টাকা এরকম, বুঝছেন? আল্লাহ আকবার। তারপরে হচ্ছে ধরেন একটা সুপ্রিম কোর্টের যে হচ্ছে আপনার এই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তার বেতন থাকে 81,000 টাকা, আর ডিএসজি যে থাকে তার বেতন থাকে 87,000 টাকা এরকম আর কি। তো আপনার হচ্ছে জাস্ট কোর্টের পিপির ওরকম 20,000 টাকা এরকম থাকে। তো এইটা হচ্ছে মেনলি চলে হচ্ছে এই দুর্নীতির উপরে ভিত্তি করে আর কি বলা যায়। এখন আপনার আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল গত এটাতে, সেখানে একটা হচ্ছে স্বতন্ত্র ক্যাডার সিস্টেম, যে লিগ্যাল ক্যাডার সিস্টেম তৈরি করার জন্য কথা হয়েছিল, স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন তৈরির কথা ছিল। এইগুলো আসলে বাস্তবায়ন হইলে পারে এই ব্যাপারটা অনেকাংশে কমবে। কিন্তু মানে আমি বলতেছি না যে বর্তমান লিগ্যাল সিস্টেম সব থেকে ভালো অবস্থায় আছে, কিন্তু আমাদের যে ব্যাপারটা আমরা এখানে ভালো একটা গুড গভর্নেন্স দিতে পারতেছি না। এখানে বরং আরও কিছু ইসলামোফোবিক তৈরি হবে, যদি মানে আল্লাহ না করুক মোরাদানের মতো অবস্থা হয়। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। আচ্ছা এমনি আপনাদের গুড গভর্নেন্সের ব্যাপারে আপনারা যে সংস্কারগুলো প্রস্তাব করছিলেন, এই সংস্কার প্রস্তাব তো বেশিরভাগই আমরা দেখছি যে আসলে অ্যাকসেপ্টেড হয় নাই। তো এটার জন্য জনমত তৈরি করা, মানুষ তো আসলে সংস্কার বুঝে না, যদিও মানুষ হ্যাঁ ভোট দিয়ে আসছে সংস্কারে, কিন্তু একটা হচ্ছে সিনসিয়ারলি এটা চাওয়া এবং মানুষজনকে বোঝা, এটার ব্যাপারে আপনাদের প্ল্যান কি? আচ্ছা, যেহেতু এটাই আপনাদের আসলে মেইন ধরেন রাজনীতি। এখন হচ্ছে আমরা জুলাই পদযাত্রা করতেছি, সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের জন্য। আর আমরা মানে মানুষজনের যে ব্যাপারটা, মানুষজন আসলে কেন হ্যাঁ ভোট দিছে সেটা সংস্কারে কী হচ্ছে এরা কিন্তু জানে না। কিন্তু এই যে সিস্টেম, যে সিস্টেম একজন মানে মানুষকে স্বৈরতান্ত্রিক বানায়, ধরেন খুব সহজ হিসাব, আমি মোল্লা মোহাম্মদ ফারুক হাসান, আমি কালকে প্রধানমন্ত্রী হলাম, হওয়ার পরে আমি আমার বিরুদ্ধে একজন সমালোচনা করতেছে, আমি আমার মতো করে একটা পুলিশ প্রধান নিয়োগ দিলাম, যে আমার মানে আমার এক্স ছাত্রশক্তির মানে আমার পার্টি এনসিপির একজন হচ্ছে ছাত্রশক্তির নেতা ছিল, তাকে আমি পুলিশ প্রধান নিয়োগ দিলাম। এরপরে পুলিশ ওর বিরুদ্ধে কথা বলতেছে, এগুলো মানে পিটাইলো, পুলিশে যে ওকে দমন করলো। এরপরে ও আসবে হচ্ছে সাংবাদিকের কাছে, যে ভাই আমার পিটাইছে, আপনি নিউজ করেন। আমি পিআইবির প্রধান নিয়োগ দিচ্ছি হচ্ছে আমার হলো যে নিজস্ব সাংবাদিক সংগঠন যেটা আছে, সেই সাংবাদিক সংগঠনের একজনে পিআইবির প্রধান নিয়োগ দিছি। ও বলে তোর কিসের নিউজ হবে, তোর কোনো নিউজই হবে না। এবার ও হচ্ছে আসলো যে আমার বিরুদ্ধে মামলা, আমার পিটাইসের জন্য হচ্ছে কোর্টে যে আমি বিচার পাবো। কোর্টের যে বিচারপতি তারে আমি নিয়োগ দিচ্ছি হচ্ছে আমাদের এনসিপির যে হচ্ছে আপনার আইনজীবী সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স, ওখান থেকে। ও বলবে যে তো কিসের বিচার, কোনো কিছু হয় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমি নিজে কেন সুরাচার হব না? বর্তমানে যে সিস্টেম এই সিস্টেমটা এইভাবেই আসলে পুরো সিস্টেমটা আসলে তৈরি হয়েছে। আপনি যদি দেখেন যে আপনার হলো পুলিশের একজন এজিপির আপনার হচ্ছে এটা হলো যে আমি একদম ছোট্টবেলা থেকে জাতীয়তাবাদী মন্ত্রে আমি হচ্ছে নিজেকে গড়ে তুলেছি। বাংলাদেশে আপনি জাস্টিস নিয়োগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 4টা গ্রুপ মারামারি করছে যে আমার গ্রুপ থেকে এতজন নিতে হবে, আমার গ্রুপ থেকে এতজন নিতে হবে। আমাদের হলো পিআইবি থেকে শুরু করে প্রেস ক্লাবের সমস্ত পদগুলো দেখেন একদম একদম এক্স্যাক্টলি, এবং আপনি যদি মিডিয়ার দিকে তাকান
মিডিয়া কিন্তু এইভাবে চলছে যে মিডিয়া কখনো সরকারের সমালোচনা করে না। কারণ কি, আপনার 5 আগস্টের পরে প্রত্যেকটা মিডিয়াতে চেঞ্জ এসে কারা আসছে, সেটা হচ্ছে যে আপনার বিএফএসএল যেটা আপনার হচ্ছে বিএনপির যেটা সাংবাদিক ফোরাম যেটা, সেখানকার যারা নেতা তারা এখানে হচ্ছে মিডিয়াগুলোতে হেড অফ নিউজ হিসেবে বসছে। তো এইভাবে যখন একটা স্টেট ফাংশন করে, সেই স্টেট আসলে একজন মানুষকে শুধুমাত্র স্বৈরাচারী বানাবে, এর বাইরে আর কোনো কিছু ঘটবে না। এই জায়গাটা নিয়ে আসলে এনসিপি পুরোটা সময় ধরে সংস্কার নিয়ে কথাবার্তাগুলো বলে আসছে। যেহেতু আমরা এক নম্বর যে ব্যাপার, এনসিপি তো মানে আপনার বলা যায় যে বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তো এখানে তো আরও অনেক বড় বড় দলগুলো যারা আছে তারা হচ্ছে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এখানে ধরেন পতিত স্বৈরাচারের যারা একটা ইস্টাবলিশমেন্ট আছে, এরপরে বিএনপির একটা ইস্টাবলিশমেন্ট আছে। এখানে এনসিপি তার সাধ্যের চেয়েও অতিরিক্ত কাজ করে ফেলছে বলা যায়। যে সংস্কারের যে প্রক্রিয়া, আপনি ধরেন হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যারা আছে তারা তখন মানে মোটামুটি একটা এটা আছে যে দূর এরা কী বলতেছে, আমাদের এত বছর কষ্ট করছি, এখন আমরা জাস্টিস হবো না, এখন আমরা ডিএজি এগুলো আমরা হবো না। ছাত্রদলের যে পুলিশটা হচ্ছে খাগড়াছড়িতে ছিল 20 বছর, সে এখন চিন্তা করছে আরে আমি কেন এখন আমার কেন পদোন্নতি হবে না। যে সাংবাদিকটা হচ্ছে প্রেস ক্লাবে ঢুকতে পারে না গত 20 বছর, তার এখন মনে হয় আমি যদি 2-4টা মিডিয়ার এখন তখন মানে হেড অফ নিউজ না হয় তাহলে এবার আমার জীবনে করলামটা কি। এখন এই জিনিসটা আসলে ভাঙতে হবে, এবং এরা প্রত্যেকে কিন্তু একটা ইস্টাবলিশমেন্ট। এখন এই পুরো ইস্টাবলিশমেন্টের এগেনিস্টে এনসিপি একা লড়াই করতেছে, এবং এই জন্য এনসিপির জন্য অনেক বেশি কঠিন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে এস্টাবলিশমেন্টের সূত্র ধরে যে আমরা যেটা দেখতেছি যে আওয়ামী লীগের যারা এখন পালায় আছে, এদের আসলে বিএনপির উপর অত রাগ নাই, আছে কিছুটা, কিন্তু মানে রাগের বহিঃপ্রকাশটা আমরা যখন দেখতেছি যে তখন দেখা যাচ্ছে যে নাহিদের একটা বিশাল পেট মোটা একটা কার্টুন আঁকা হচ্ছে, তাই না? তো এস্টাবলিশমেন্ট কিন্তু বলছিলাম, হ্যাঁ। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে তারপরে অন্য জায়গায় যখন লোকজন কথা বলতেছে, হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হচ্ছে বা অন্যান্য এনসিপি যারা নেতাকর্মী তাদের উপরে রাগটা তাদের উপরে, মানে আমি এত রাগ দেখছি যে খুব একজন একটা ডেলিভারি ম্যান, খুব আওয়ামী লীগ, তার গোপালগঞ্জ বাড়ি আওয়ামী লীগের, তো তাকে একটা ডেলিভারি দায়িত্ব বলা হয়েছে এনসিপির একজন নেতার বাসায়। তো সে শতপ্রণিত বলছে যে আমার দিন না, ওরা আমি চোখের সামনে পাইলে কিছু একটা করে ফেলতে পারি। তার একটা ক্ষোভ রাগ একদম মানে কর্মী সমর্থক যদি বলেন তাদের ক্ষেত্রেও। তো এই যে মানে আওয়ামী লীগের রাগ আসলে বিএনপির এগেনস্টে না, কিন্তু এনসিপির এগেনস্টে, কিন্তু এস্টাবলিশমেন্ট যদি বলেন মানে এনসিপি তো এস্টাবলিশমেন্টটা না, যে সে তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা কারেন্ট এস্টাবলিশমেন্টের সে বিপক্ষে। তো রাগ তো আসলে মানে বিএনপিরও তো আসলে রাগ হওয়া উচিত। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি ধরেন কালকে আপনার এই খুবই ছোট একটা দল ধরেন হলো জনকল্যাণ পার্টি, ওই যে আমাদের খায়রুল দেওয়ানের, আচ্ছা, ও যে যদি ধরেন বিএনপির পতন করায় দেয়, তাহলে এটা হবে না যে আরে আওয়ামী লীগ এনসিপি জামাত এরাকে পতন করানো নয়, খায়রুল দেওয়ান এসে আমার পতন করালো। আওয়ামী লীগের সব থেকে কষ্টের জায়গাটা এইটাই যে আরে ভাই আমারে বিএনপি এত 20 বছরের চেষ্টা করলো, আমার কিছু করতে পারে নাই, জামাত চেষ্টা করলো কিছু করতে পারে নাই, হেফাজত চেষ্টা করছে করতে পারে নাই, সবাই মিলে একসাথে চেষ্টা করছে, তা আমার কিছু করতে পারে নাই। আর এখান থেকে কোথাকার কোন বাচ্চা ছেলে পেলে, নাইদের বাপ একটা স্কুল মাস্টার, হাসনাতের বাপ হচ্ছে রাজমিস্ত্রি, এরা আসা আমারে দিল্লি পাঠাই দিছে। এটা তো অপমানজনক একটা ব্যাপার না তাদের জন্য, এটা তো চরম লেভেলে অপমানজনক। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন কালকে মানে এটা আদর্শগত ব্যাপার না, মানে এটা তো অপমানজনক একটা ব্যাপার। মানে খুব সহজ হিসাব যে মানে হাসনাতের উপর রাখতে হবে কেন, কারণ ওরকম চিন্তাও করে নাই। যেই ছেলেগুলো একটা নবম গ্রেডের চাকরির জন্য আন্দোলন করছে
তারা একটা এত বড় ইস্টাবলিশমেন্টে তারা হয়তো লাথি মেরে বিদায় করে দিছে, এটা তো মানে মানতেই কষ্ট লাগবে যে যে ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে। ধরেন বিএনপির অনেকে চায় আওয়ামী লীগ আসুক, কারণ কি তারা হচ্ছে এনসিপিটা সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? যে ভাই আমি মানে আপনার হচ্ছে ঢাকা ক্লাবে একসাথে বসে হচ্ছে আড্ডা মারতাম, সে মানুষটা আমার গাইলাছে, এটা সহ্য করা যায়। কিন্তু যে মানুষটা হলো মফস্বল থেকে উঠে আইছে, যার হচ্ছে ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট, মোটামুটি একটা হলো 25,000 টাকা চাকরির জন্য আন্দোলন করার জন্য একদম যানজীবন দিতেছে, সে আসে আমার গাইল্লায়, এটা তো তাদের জন্য খুব কষ্টের। যারা হচ্ছে যে ধরেন যখন পার্লামেন্টে হয় যে হচ্ছে আপনার এই যে বিএনপির যারা আপনার এই যে টাকা ব্যাংকে টাকা আত্মসাৎ করছে, তাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলে তখন বলে না যে এই জমিদারের বাচ্চারা আসছে, যে ব্যাংক লোন নাই। আসলে তাদের ব্যাংক লোন নাই, কেন নাই? কারণ এদের কোনো ব্যাংক লোনও দিবে না। মানে আসলাম চৌধুরীরা হয়তো 1200 কোটি টাকা তার মানে লোন ডিফল্টার, আরও তার 1,000 কোটি দিতে পারে, কিন্তু হাসনাত রে কিংবা এনসিপির কাউরে ও তো 1 কোটি টাকাও তো দূরের কথা, 10 লাখ টাকাও লোন দিবে না। কেন দিবে? আমার কথা কি বুঝতে পারছেন? সালমান এফ রহমান এবং আসলাম চৌধুরী এরা একসাথে বসা চা খাইতে পারে, বিরোধিতা করতে পারে, একে অন্যরে মানে ধ্বংস করতে পারে, এটা ঠিক আছে। কিন্তু একটা হলো রাজমিস্ত্রির বাচ্চা যখন এসে হচ্ছে পুরা এস্টাবলিশমেন্টে ধ্বংস করে দিবে, হ্যাঁ বসুন্ধরার এগেনস্টে যখন কথা বলবে, তখন তো এটা সহ্য করাটা আসলে খুব কঠিন। যেমন ধরেন আমাদের কালের কণ্ঠ হাসনাতের বিরুদ্ধে অনবরত নিউজ করলো, কেন? তো তুই বেটা হলো তুই আনভিরের এগেনস্টে কথা বলছ, তুই একটা রাজমিস্ত্রির বাচ্চা। এটা তো তাদের তো এটা রাগটা থাকবেই। এবং এনসিপি এই ইস্টাবলিশমেন্টের বিপক্ষে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছে, আর কেউ নাই, আর কেউ নাই। এনসিপি এখানে একা, পুরো সিস্টেমটার এগেনস্টে এনসিপি একা লড়াইটা করছে। আহ, আপনার কাছে আমার একটা ফাইনাল প্রশ্ন বলতে পারেন, আর মানে আপনি আজকে অনেকক্ষণ সময় দিচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার পলিটিক্স করার ইনসেন্টিভ কি? আমি তো জানি আপনি ইয়েতে ডক্টর কামাল হোসেনের ফার্মে কাজ করতেন, আপনি তো ইউনিলিভারেও কাজ করতেন, মানে কর্পোরেট লয়ার হিসেবে মানে আপনার মোটামুটি একটা আরামদায়ক একটা ক্যারিয়ার পাথওয়ে তৈরি হয়েছিল। তো এটার থেকে এরকম একটা আনসার্টেইন একটা লাইফ, আপনি এখন যে জায়গাটা কাজ করতেছেন মানে পলিটিক্স করতেছেন, হয়তো আপনি জীবিকার জন্য করতেছেন, কিছু একটা কাজ করতেছেন, বা ডেফিনেটলি আপনার ওই জায়গাটাতে আগে যেটা ছিল সেটা আপনার জন্য আরও বেশি সুইটেবল ছিল। তো ধরেন এই যে ডেফিনেটলি এখানে আপনাকে আসলে টাকার পার্সপেক্টিভ থেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, ফ্যামিলি পার্সপেক্টিভ থেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমি যেটাকে আরও বড় একটা স্যাক্রিফাইস মনে করি সেটা হচ্ছে সবসময় একটা ইনসিকিউরিটি নিয়ে চলতে হচ্ছে, যে ধরেন আপনি যে কথাগুলো বলতেছেন, খারেজি নিয়ে বললেন, সেখানে আপনি কিছু মানুষের কাছে শত্রু হবেন। আপনি বসুন্ধরার ব্যাপারে কথা বলছেন, কিছু মানুষের কাছে শত্রু হবেন। সচিবালয়ের ব্যাপারে কথা বলছেন, কিছু মানুষের কাছে শত্রু হবেন। পুলিশের ব্যাপারে কথা বলছেন, অবশ্যই কিছু মানুষের শত্রু হবেন। তো এই এতগুলো শত্রুতা মাথায় নিয়ে একটা আনসার মানে সিকিউরিটির একটা বড় প্রশ্ন থেকে যায়। তো এই যে এতগুলা রিস্ক এবং এতগুলা লস, এটা তো ইউ আর উইলিং টু টেক, মানে ইউ আর টেকিং, এটা আপনি স্বেচ্ছায় বেছে নিচ্ছেন। এটার পিছনে ইনসেন্টিভ কি, ওয়াই? প্রথমত যেটা সেটা হচ্ছে এটা আল্লাহর নির্দেশ, কুনতুম খায়রুল উম্মাতি উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর একদম স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে তোমাদেরকে বানানোই হয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। এটা হচ্ছে একদম প্রথম ইনসেন্টিভের যে জায়গা। সেকেন্ড, সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখি, মানে একটা তো হচ্ছে রেগুলার কাজ, একটা হচ্ছে মানে আপনার মানে গ্রেটার দ্যান লাইফ একটা কাজ। যেটা আপনি যদি দেখেন, যদি বাঙালির কথা আপনি চিন্তা করেন, বাঙালি মুসলমান বাংলাদেশে 18 কোটি, পশ্চিম বাংলায় আছে মোটামুটি 3 কোটি, আসামে আছে মোটামুটি 3 কোটি, বিহারে আছে মোটামুটি ধরেন 50 লাখ। আপনি যখন একটা জিনিস দেখবেন যে যখনই আমরা বলি সব থেকে নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী কোনটা, তখন আমাদের মাথায় চলে আসে ফিলিস্তিনিরা। কিন্তু আপনি যখন দেখেন যে রোহিঙ্গাদেরকে কীভাবে মানে যখন পারসিকিউট করা হয়েছে, তখন কিন্তু বাঙালি মুসলমান ট্যাগ দিয়ে পারসিকিউট করা হয়েছে। যখন আসামে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে, তখন হচ্ছে আপনাকে পারসিকিউটেড করা হচ্ছে বাঙালি মুসলমান ট্যাগ দিয়ে। আপনি যখন পশ্চিম বাংলা যখন আপনাকে পারসিকিউট করা জন্য, পশ্চিম বাংলাতে এখন পর্যন্ত পারসিকিউশন শুরু হয় নাই, তো হওয়ার দিকে যাচ্ছে আর কি। একই ট্যাগ, বাঙালি মুসলমান ট্যাগটা নিয়ে বাংলাদেশি, হ্যাঁ।
আপনি বাংলা দুনিয়াতে সব থেকে ভালনারেবল যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর একজন মানুষ। এখন এখান থেকে তো আসলে উত্তরণের জন্য আপনাকে কাজ করতে হবে। যেভাবে কাজ করছে আপনার পূর্বপুরুষরাও তো অনেক কাজ করছে, 71 কাজ করছে, 47 কাজ করছে, একটা এখানকার মানুষের দীর্ঘদিনের একটা ব্রিটিশ বিরোধী লড়াই করে সব কিছু স্যাক্রিফাইস করার একটা সময় গেছে। এখন কিছু মানুষকে তো অন্তপক্ষে এই দায়টা নিতে হবে। এটা মানে যদি বলি যে ওই ফরজে কিফায়ের মতো আর কি, কিছু মানুষকে তো আসলে এই দায়টা নিতে হবে যে এই যে মানুষগুলোর জন্য কাজ করা। ধরেন আপনার আইলান যখন মারা গেল, ওই যে সিরিয়ার আইলান কুর্দিশ। হ্যাঁ, ও যখন মারা গেল, ওর কথাবার্তা নিয়ে সারা দুনিয়ার অনেক আলোচনা হলো, কিন্তু বাঙালি মুসলমান ট্যাগ দিয়ে, রোহিঙ্গারা তো বাঙালি না, কিন্তু যখন ওদেরকে বাঙালি মুসলমান ট্যাগ দিয়ে পারসিকিউশন করা হলো, তখন এটা নিয়ে কেউ কখনো কথা বলে নাই। তো আমরা একটা আসলে গাজার মতো একটা পরিস্থিতিতে আছি, একদিকে সাগর, তার চারদিকে শত্রু আর কি, এমন একটা অবস্থায় যখন আমরা আছি। এইখানে যদি রাজনৈতিকভাবে নিজেদেরকে সচেতন করতে না পারি এবং সঠিক পলিটিক্যাল লাইনে রাজনীতি না করতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সব থেকে বড় একটা সমস্যার একটা জায়গা। আপনি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে শুধুমাত্র বাঙালি মুসলমানের সমস্যা, ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু বাঙালি হিন্দুরাদেরকেও কিন্তু পারসিকিউশনের শিকার হতে হয়। কেন হতে হয়? কারণ ওদের চোখে মাছ খাওয়া হিন্দু, এরা সই হিন্দু না। এই পুরো বাঙালিদের যেই মানে আমি এমন একটা জনগোষ্ঠীতে আছি যেই জনগোষ্ঠী কখনোই হচ্ছে, যেমন ধরেন পাকিস্তানিরা কখনো বাংলাদেশি মুসলমানদেরকে আশরাফ মুসলমান মনে করতো না, এখানকার হিন্দুদেরকে হচ্ছে উত্তর ভারতের হিন্দুরাও সই হিন্দু মনে করে না। তো আমি এমন একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি যেই জনগোষ্ঠী হচ্ছে মোটামুটি 1000 বছর ধরে রিপ্রেসড একটা মানুষ। এখন এখান থেকে তো আসলে কিছু মানুষকে হইলে পরে ভয়েসটা রেস্ট করতে হবে। এই জায়গা থেকেই মূলত হচ্ছে আমাদের, এবং হিউম্যান ডিগনিটি দিতে হবে। এই হিউম্যান ডিগনিটি জায়গা থেকে হচ্ছে নাগরিকের অধিকার এবং হচ্ছে এনসিপির যেই পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, এটা আমার সাথে মনে হচ্ছে এটা সব থেকে পারফেক্ট একটা জায়গা, এবং এই জন্য কাজটা করা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মানে কঠিন একটা ব্যস্ত স্কেডিউল থেকে সময় বের করছেন, সময় বের করে আমাদের এখানে আসছেন। আপনি আপনার পার্সপেক্টিভ থেকে এবং আপনার পজিশন থেকে যেই জায়গাগুলো কথাগুলো আমাদের শ্রোতাদের জানার দরকার ছিল, শোনার দরকার ছিল, সেটা বলছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। তো আশা করি যে আপনি যেই উদ্দেশ্যে রাজনীতি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই উদ্দেশ্যটা কবুল করে নেন, এবং আসলে এটা আপনার পার্সোনাল এবং আপনার এবং অ্যাজ এ স্টেট ফর পিপল, দুইটা উদ্দেশ্যের জন্য আল্লাহ কবুল করে নেন, আমরা এই দোয়াটা করি।